তখন প্রায় 8:30 বাজে। ফারিহা রান্না বসিয়েছে। অমন সময়ে উপস্থিত হলো আদিব। তার মুখশ্রীতে কালো মেঘ এসে জমেছে। ফারিহা অবাক হয়নি। আদিব প্রায় চিল্লিয়ে উঠল। ভয়ে তার বুক কাঁপছিল। তুমি কল কেন রিসিভ করছিলে না? জানো কত ভয় ছিলাম। অফিস থেকে ফিরে দেখি তুমি নেই, কতটা টেনশন হচ্ছিল। বসুন, আসছি। বসতে আসেনি ফারিহা, আপনি বসুন। অবাকের সহিত তাকিয়ে রইল আদিব। সেই সাথে হৃদয়ে জমল ভয়। ফারিহা যতক্ষণ রান্নাঘরে ছিল ও সেভাবেই দাঁড়িয়ে রইল। রিহান নিচে এসেছিল। তখন দেখতে পেল আদিবকে। ছেলেটা এখন বেশ নামকরা বিজনেসম্যান। মাত্র কিছুদিনেই বেশ নাম কামিয়েছে। টাকার অভাব নেই। দুজনকে দেখলেও কথা বলল না। ফারিহা সুপের বাটি নামিয়ে টেবিলে রাখল। রিহান স্যার, আপনি খেয়ে নিন। আদিব চুপ করে দেখল সব। ফারিহা হাত মুখ ধুয়ে এসে বলল, আদিব, আপনাকে চা দিব? আদিব কথা বলল না। রিহান ডাইনিংয়ে বসলেও খাবার খাচ্ছে না। পুনরায় খেতে বলল সে। ঠান্ডা কিছু খাবেন? ধৈর্য হারিয়ে ফেলল আদিব। ওর ভেতরটা অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে। কাছে এগিয়ে এলো। তারপর সোজা বাহুতে হাত রেখে বলল, বাসায় চলো, মা অপেক্ষা করছেন। কাল বাসায় মেহমান আসবেন, তোমায় না দেখলে কথা হবে। ফারিহা খুব স্বাভাবিকভাবেই বলল, আমি তো ফিরছি না। অদ্ভুত শোনালো বাক্যটি। আদিবের সমস্ত শরীর কম্পন ধরেছে। চোখ হয়েছে লাল। বাসায় চলো প্লিজ। আমি ফিরছি না আদিব। আমাদের বিয়ে ফারিহা, তুমি সেসব ভুলে যাচ্ছ কেন? বিয়েটা হবার নয়। এমন করে বলো না প্লিজ, খালা কিন্তু খুব করে চেয়েছিলেন। মা এখন আর নেই। তাছাড়া আমার মতামতের বিরোধিতা তিনি করতেন না। আদিব যেন অর্ধ পাগল হয়ে যাচ্ছে। ওর মাথা কাজ করছে না। ফারিহা প্লিজ আসো, পায়ে ধরি তোমার। মেয়েটি নড়ল না, যেন অনুভূতি হারিয়ে গেছে। এভাবে আমায় ছোট করবেন না আদিব। আমি আগেও বলেছিলাম আমাদের সম্পর্কটা আগাবে না। ফারিহা প্লিজ এমন করো না। ফারিহা নিরুত্তর। রিহান ওদের কথার মাঝে কিছু বলছে না। আদিবের ভেতরটা হাহাকারে ভরে উঠল। হুট করেই ফারিহার দু চোখে কান্না মিশে গেল। মায়ের দোহাই দেবেন না প্লিজ। আমি আমার অতীতকে স্মরণ করতে চাই না। উনি যেখানে আছেন ভালো আছেন। আপনি প্লিজ চলে যান। হাত জোর করে কথাগুলো বলল ফারিহা। আদিব চলে যাওয়ার পূর্বে ছলছল নয়নে তাকালো। মেয়েটা সর্বদাই তার জন্য বড় নিষ্ঠুর। কখনো বুঝলো না তার ভালোবাসাটা। স্যুপ ঠান্ডা হয়ে গিয়েছে। ফারিহা পুনরায় গরম করে এনে দিল। রিহান বলল, আদিব ভালো ছেলে, টাকা পয়সার অভাব নেই, ওর সঙ্গে সুখী হতে পারতে। ফারিহা উত্তর দিল না। আপন মনেই কাজ করতে লাগলো। পরদিন দেখা গেল সমস্ত কাগজপত্র নিয়ে বসেছে রিহান। হাতে ক্যাশেরও অভাব নেই। এত টাকা এই জীবনে দেখেনি ফারিহা। রিহান খুব মনোযোগ দিয়ে কাজ করছে। এসব নিয়ে কেন বসেছেন? সব হিসেব করছি। তাই বলে এভাবে? এতগুলো হিসেব করাটা প্রয়োজন। আপনার খাবার রেখে দাও। ফারিহা খাবারগুলো রেখে নিচে এলো। এসে দেখলো বাড়ির বাইরে একদল মানুষের ভিড়। সে পুনরায় ছুটে এলো রিহানের ঘরে। রিহান স্যার, বাইরে এত মানুষ কেন? ওরা এসে গেছে। রিহান কাদের কথা বলল ফারিহা বুঝল না। ওর হৃদয়ে কম্পন ধরেছে। একটু সাহায্য করবে? নীরবে কাছে এলো ফারিহা। রিহান তাকে নানান হিসেব ধরিয়ে দিচ্ছে। ফারিহা কিছুই বুঝতে পারছে না। ঘণ্টাখানেকের মধ্যে সব তৈরি হয়ে গেল। ক্যাশ চেক মিলিয়ে বস্তার মতো স্তূপ তৈরি হয়ে দাঁড়িয়েছে। সমস্তটা নিয়ে বাইরে এলো রিহান। মানুষগুলোর হাতে নগদ অর্থ আর চেক ধরিয়ে দিল। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। রিহান সবাইকে বিদায় করে আরাম করে সোফায় বসলো। এত টাকা কেন দিলেন ওনাদের? সবার চাকরি গিয়েছে, ক্ষতিপূরণ দিলাম। এর জন্য এত পরিমাণে? রিহান কথা বলল না। বাবার সমস্ত অর্থ সম্পদ বিলিয়ে দিল সে। থাকার মধ্যে রাখলো শুধু এই বাড়ি আর একটা গাড়ি। ফারিহা কিচ্ছু বলল না, শুধু হতাশার নিঃশ্বাস ফেলল। দুপুরের দিকে রিহান ফারিহাকে ডেকে নিল। তারপর বলল, আমার অর্থ সম্পদ কিছু নেই ফারিয়া, তোমার ভবিষ্যৎ অনিশ্চিত করো না। আদিবের কাছে ফিরে যাও। আমি যাব না রেহান স্যার। জেদ করো না। জেদ করছি না, আমি শুধু প্রাপ্যটা চাচ্ছি। এটা কেমন প্রাপ্য নিচ্ছে বলো তো? আমাদের কন্ট্রাক্ট শেষ হতে আরও কিছু সময় বাকি রেহান স্যার। এই সময়টুকু শুধু আপনিই নন, আমিও অধিকার খাটাতে পারি। রিহান হতাশ হয়ে চেয়ে রইল। মেয়েটা কোন সুখের আশায় থাকতে চাচ্ছে আসলেই বুঝল না। সন্ধ্যায় চা বানিয়ে নিল ফারিহা। রিহান তখন বারান্দায় বসে টিম টিম করে জ্বলতে থাকা চাঁদের পানে তাকিয়ে। চা।
থ্যাংক ইউ। ফারিহা চা কাপে চুমুক বসিয়ে কিছু সময় চুপ থাকলো, তারপর নিজও আগ্রহে গলিয়ে বলল, আন্টি আঙ্কেল কিভাবে মারা গেলেন রিহান স্যার? ফারিহা মৌন হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল। কার অ্যাক্সিডেন্ট? ঠিক তারপরেই কিয়ার কথা স্মরণে এলো, তবে প্রশ্ন করার সাহস হয় না। রিয়ান কেমন করে যেন সবটা বুঝে ফেলল, নিজের বুকের ভেতরের সবটুকু মায়া ফেলে দিয়ে বলল, পৃথিবীর সব থেকে নিষ্ঠুর হলো ভালোবাসা। যেই ভালোবাসা তোমায় বাঁচতেও দেবে না, মরতেও দেবে না, শুধু দেবে একরাশ যন্ত্রণা। আদিবের ভেতরটা শেষ হয়ে গেল। সত্যিই সে শেষ হয়ে গেল। ফারিহা তার ভালোবাসা তাকে প্রত্যাখ্যান করলো। এত অর্থ সম্পদও রাখতে পারলো না মেয়েটিকে। ওর খুব রাগ হলো। রাগ থেকে সমস্ত কিছু ভাঙচুর শুরু করেছে। মার্জিনা ছেলের আচরণে ভড়কে গেলেন, চিল্লাচাল্লি করলেন, বাবা এমন করিস না, এমন করিস না। আমি ফারিহার কাছে যাব, হাতে পায়ে ধরবো। তুই শান্ত হ বাবা। শান্ত হলো না আদিব। তার শান্ত সত্তা কোথাও একটা হারিয়ে গেছে। অজস্র যন্ত্রণায় ভরে উঠেছে দুটি নয়ন। কেন এমন হলো মা? কেন এমন হলো? আমি মরে যাচ্ছি মা, মরে যাচ্ছি। কেউ নেই আমার, কেউ নেই। মার্জিনা ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এমন করিস না বাবা, তুই ছাড়া কে আছে আমার? আমার জন্য বেঁচে থাক তুই, আমার জন্য বাঁচতে হবে তোকে। আদিব অঝরে কাঁদতে লাগলো। কাঁদলো সমস্ত রাত। তখন প্রায় ভোর হতে শুরু করেছে। মায়ের কোলে শুয়েছিল আদিব। সবে তন্দ্রা লেগেছে মার্জিনার। মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো। সেই সুর মনোযোগ দিয়ে শুনলো আদিব। তারপর উঠে গিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে এসে দেখলো মার্জিনাও নামাজে বসেছেন। অঝরে কেঁদে চলেছেন। আকাশের মালিকের কাছে প্রার্থনা করছেন ছেলেটা যাতে স্বাভাবিক হোক, ভালো থাকুক। শেষ রাতে দুঃখিনী মায়ের অমন আর্তনাদ আদিবকে নাড়িয়ে দিল। বুকের ভেতর চিনচিন অনুভূত হলো। একটু পূর্বেও সে ভেবেছিল রেল লাইনে মাথা গুঁজে দেবে, অথচ এখন তার বোন বলছে তাকে বাঁচতে হবে, তোর মায়ের জন্য তোকে বাঁচতে হবে। আর সত্যি সেদিন বেঁচে গেল আদিব। মমতাময়ী মুখের মুখশ্রী তাকে বাঁচিয়ে দিল। নতুন নতুন আশা, নতুন আলো, নতুন মায়া। ফারিহাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল রিহান। ছেলেকে দেখতে পেয়ে রুনা প্রায় ছুটে এলেন। রিহান, কোথায় ছিল তুমি? ফারিহা কোথায়? চলে গেছে মম। চলে গেছে মানে? সিঙ্গাপুরে গিয়েছে, মায়ের কাছে। মানে কি বলছো এসব? রিহান কথা না বলে গায়ে থাকা ব্লেজারটা খুলে ফেলল। রুনা ছেলেকে চিনতে পারছেন না। সে ভোরবেলাতেই স্বামীকে খবর দিয়েছেন। বেশ কিছু সময় পর ভদ্রলোক বাড়িতে প্রবেশ করলেন। রুনার শরীর কাঁপছে। দেখো রিহান কি বলছে এসব। ইরফান ছেলের কাছে এলেন। রিহান চুপ করে আছে। রিহান, কি হয়েছে বেটা? তুমি এমন করে আছো কেন? রিহান কিছুই বলছে না। রুনা কেঁদে চলেছেন। আমরা প্রতারিত হয়েছে। তোমার ছেলে বলল ফারিহা নাকি সিঙ্গাপুর গিয়েছে তার মায়ের কাছে। স্ত্রীর মুখের বাক্যটি বিশ্বাস করতে কষ্ট হলো ভদ্রলোকের। ছেলের দিকে দৃষ্টি ফেললেন তিনি। ড্যাড, আমি ফারিয়াকে নয়, কিয়াকে ভালোবাসি, যার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কথাগুলো ব্যক্ত হতেই ধাক্কা লাগলো ইরফানের বুকে। একে একে সমস্তটা ব্যক্ত হলো। কিয়া মেয়েটির রহস্য তখনও বুঝল না কেউ। রিহান নিজের মাথার চুলগুলো টেনে ধরে বলল, আমি কানাডা যাচ্ছি, সন্ধ্যায় ফ্লাইট। তারপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটল। কিয়াকে না জানিয়েই কানাডায় গেল রিহান। সেখানে গিয়ে যা দেখলো তা ওর প্রেমিক সত্তাকে নাড়িয়ে তুলল। সাফেদ রঙা বিছানায় উন্মুক্ত তার প্রেমিকা, আর দেহে মেতে থাকা আরেকটি পুরুষ। সবটা তখন রিহানকে দুমড়ে মুচড়ে ভেঙে দিল। পুরুষটি বিদেশি এবং কিয়া যে অফিসে কর্মরত সে অফিসের বস। নিজের ভেতর লালন করা সমস্ত ভালোবাসা তখন আক্রোশে পরিণত হয়েছে। রিহান সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ছিটকে পড়ে কিয়া। কথা বলিস না প্লিজ, আর কিছু দেখতে চাই না। কিয়ার দু চোখে জল। সে দ্রুত চাদর টেনে নেয়, আকুতি করে, রিহানের পা জড়িয়ে বসে। মাফ করো আমায় রিহান, আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি, সত্যিই ভালোবাসি, অনেক ভালোবাসি। রিহান, মাফ করো প্লিজ। আর্তনাদে কিয়ার শরীর কাঁপছে। ওর বুক চিরে বের হচ্ছে হাহাকার। চোখের সামনে ভালোবাসা হারিয়ে ফেলাটা সে সহ্য করতে পারছে না। রিহান তাকে ক্ষমা করেনি। এমন দৃশ্য দেখার পর সত্যিই ক্ষমা করতে পারেনি। অথচ মেয়েটাকে নিজের জীবন দিয়েও ভালোবাসেও। তারপরে দিনগুলো আরও বেশি দুঃখের হলো। কিয়ার থেকে প্রতারিত হয়ে যেন নিজেকে হারিয়ে ফেলল। কষ্ট লুকাতে এমন কোনো নেশা নেই যা সে গ্রহণ করল না। অথচ তার ভেতরের আর্তনাদগুলো কমল না। কিয়া সহস্রবার এলো, কত ঘটনা বলার প্রয়াস করলো,
তবে রিহান বুঝলো না, শুনলো না। কিয়ার প্রতি তার ভালোবাসাটা যেমন অসীম, ঠিক তেমনি শক্তপোক্ত অবস্থান গড়ে নিয়েছে ঘৃণা। যে প্রেমিকাকে বধূ করতে চেয়েছিল, সেই প্রেমিকাকে দেখলে এখন বেশ্যা শব্দটি মাথায় আসে। তাল বিজনেসে ধস নামতে থাকে। দিনের পর দিন নিজেকে নেশায় জড়িত করে রিহান। ছেলের এই অবস্থা জানতে পেরে কানাডায় ছুটে আসেন ইরফান আর রুনা। একদিন কিয়ার বস লর্ডকে প্রচণ্ড আঘাত করলো রিহান। এ নিয়ে ঝামেলাও হলো। তারপরের ঘটনা আরও করুণ হলো। এক পর্যায়ে লর্ডের দলের লোক রিহানকে প্রচণ্ড মারধর করলো। কিয়া সেটা দেখতে পেল। কয়েকদিনেই মেয়েটার শারীরিক সৌন্দর্য নেমে এসেছে। রিহানের অবস্থা ভালো দেখাচ্ছে না। মেয়েটি আর্তনাদ করছে। রিহান, রিহান, চোখ খুলে রাখো প্লিজ, চোখ খুলে রাখো। তার আর্তনাদে এক মুহূর্তের জন্য রিহানের বুকে সুখ নামলেও পর মুহূর্তে বিষের মতো লাগে। সে সজোরে আঘাত করে সরিয়ে দেয় কিয়াকে। মেয়েটি পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। রক্তাক্ত রিহানের পিছু পিছু আসে। তার দু চোখে কান্না। ও শুধু বলে, তুমি হসপিটালে যাও প্লিজ, হসপিটালে যাও। শত অপমান আঘাতের পরও কিয়া বারবার ফিরে আসে। তবে রিহান তাকে তুলে নেয় না, বাসি ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। আর কিয়া ভুগতে থাকে মরণ যন্ত্রণায়, যে যন্ত্রণা তার প্রাপ্য ছিল। হয়তো নিজ দোষে কিংবা পরিস্থিতির দৌলতে আজ তার এই অবস্থান। অথচ সম্পর্কের শুরুতে গল্পটা এমন হওয়ার কথাই ছিল না। রিহান বিগড়ে যেতে থাকে আর কিয়া হতে থাকে প্রত্যাখ্যিত। এক সন্ধ্যায় রিহানের নাগাল পায় কিয়া। সে প্রায় পায়ে পড়ে যায়, শক্ত করে জড়িয়ে রাখে। রিহান, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো প্লিজ, কথাটা শোনো। মাথা গরম থাকায় মেয়েটিকে লাথি দিয়ে সরিয়ে দেয় রিহান। প্রচণ্ড আর্তনাদ করে ওঠে মেয়েটি। রিহানের বুক ভেঙে যাচ্ছে, তবুও সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কিয়া পুনরায় উঠে আসে। তাকে ছন্নছাড়া লাগছে। রিহানের দুহাত মুঠোয় নেয়। তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি। ট্রাস্ট মি প্লিজ, ট্রাস্ট মি। তাচ্ছিল্য ফুটে ওঠে রিহানের চোখে মুখে। কিয়া বলে, বাবার সাথে মায়ের বিচ্ছেদের পর মা পুনরায় বিয়ে করলেন। সৎ বাবার নিকট কতভাবে অবহেলিত হয়েছি, কত ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছি। কখনো কখনো তিনি তো বাজেভাবে স্পর্শও করতেন। টাকা পয়সার কষ্ট ছিল ভীষণ। এইচএসির পর হুট করে সুযোগ এলো কানাডায় পড়ার। এখানে এসে ভালো দিন দেখতে শুরু করি। তোমার সাথে পরিচয় হলো। একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম, অথচ ভালো দিন আমার ভাগ্যে ছিল না। তোমার সাথে সম্পর্কের কথা কোনোভাবে আমার সৎ বাবা জেনে গিয়েছিলেন। তিনি আমাকে ভয় দেখাতে শুরু করলেন। নিজের অবস্থান সম্পর্কে তোমায় মিথ্যে বলেছিলাম, তাই ভয়টা আমার আরো বেশি। কিয়া একটু থামলো। রিহান চুপচাপ শুনছে। কিয়া চোখের পানিটুকু মুছে নিল। তবে পুনরায় ভেসে গেল মুখশ্রী। কান্না কি আটকে থাকে? এর থেকেও বড় কথা, আমি আমার মায়ের অবৈধ সন্তান ছিলাম। এ কথা বলেই কিয়া কেমন করে উঠল। রিহানের বুকের ভেতরটা হু করছে। কেন যেন সে আগলে নিল মেয়েটিকে। কিয়া পুনরায় বলল, আমার সৎ বাবা আমায় ভয় দেখাতে শুরু করেছিল। তার অনেক টাকা চাই। সে টাকা যদি না দেই, তবে তিনি আমার পরিচয় জানিয়ে দিবেন। পরিচয়হীনতায় ভুগছিলাম আমি। লর্ডের আগেও আমায় নানা প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। তবে সময়ের স্রোতে আমি বাধ্য হই। সময় অসময় তোমার থেকে টাকা চাইতে হতো আমায়। সেটা ভালো লাগছিল না, কেমন যেন ছোট মনে হতো। টাকার প্রতি লোভ ছিল না একথা বলবো না, লোভ ছিল, হয়তো সবারই থাকে। তবে তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয় রিহান। আমি লর্ডের সাথে ইন্টিমেট হওয়ার পর থেকে ও আমায় টাকা দিতে থাকে। অনেক টাকা আমার সৎ বাবাকে দেওয়ার পর তার চাহিদা আরও বাড়তে থাকে। আমাকে পুনরায় লর্ডের কাছে যেতে হয়। আমি কুল পাচ্ছিলাম না। কেমন করে তোমার কাছে ফিরবো বুঝতে পারছিলাম না। আমার দু চোখে অন্ধকার, শরীরের প্রতি ঘৃণা। একবার বাংলাদেশে ফিরে তাকে অনেক অনেক টাকা দিয়ে আসি, চুক্তি করিয়ে নেই। ফিরে এসে ভেবেছিলাম তোমার কাছে ফিরে যাব, তবে লর্ড তখন ছাড়বে না। তার ডিমান্ড তখনও ফুরায়নি। নিজেকে তখন ভোগ্য বস্তু মনে হতে লাগলো। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতাম, তবে কোথাও নিজেকে খুঁজে পেতাম না। যাকে দেখতাম সে একজন নোংরা মানুষ। এ কথা বলেই কান্নায় ভেসে যেতে লাগলো কিয়ার দুটি চোখ। রিহানের বুকের ভেতর তখন কি চলছে তা বলার মতো নয়। সে ভালোবাসার টানে ক্ষমা করে দিল। দুদিন ভালোই চলল, সব তখন ঠিকঠাক হতে যাচ্ছিল। রিহান খুব দ্রুত বিয়ের আয়োজনও করবে বলে ঠিক করেছিল। কিন্তু লর্ড তাদের সুখের মাঝে আগুন হয়ে জ্বলে উঠল।
তার আর কিয়ার ইন্টিমেটের মুহূর্তগুলো পাঠাতে লাগলো, যা রিহানের সহ্য হচ্ছিল না। তারপর থেকেই যতবার কিয়াকে আগলে নিতে গিয়েছে ঠিক ততবারই ভেসে উঠেছে সে দৃশ্য। মেয়েটির প্রতি ঘৃণা যেন কমছিলই না। এক পর্যায়ে রিহান আরও পাগলামি করতে লাগলো। কিয়া সামনে এলে তাকে আঘাত করতে লাগলো। মেয়েটির প্রতি এত ঘৃণা হচ্ছিল যে নিজেকে শেষ করার চেষ্টাও চালালো। কিয়ার ভালোবাসা সত্যি ছিল, তবে সে ভুল পদ্ধতিতে ভালোবেসেছে, তাই রিহানকে হারাতে হলো। এক সন্ধ্যায় কিয়া হারিয়ে যায়, চিরদিনের জন্য সে হারিয়ে যায়। সেই সময়টাই মেয়েটি বুঝে গিয়েছিল নিজের জীবনের সবটুকু হারিয়ে ফেলেছে। এ জীবনে আর কিছু পাওয়ার কিংবা হারানোর নেই। অমূল্য জীবনের মূল্য খসিয়ে সত্যিই সে হারিয়ে যায় চিরতরে। সেখান থেকে ফিরে আসা সম্ভব না। ওয়াজিয়ার জন্য নাস্তা বানাচ্ছে ফারিহা। মেয়েটা গত রাতে খুব অসুস্থ ছিল, তাই হোস্টেল থেকে নিজের কাছে নিয়ে এসেছিল। এখন কিছুটা সুস্থ। ওয়াজিয়া, নিচে নেমে আসো, খাবার তৈরি। ওয়াজিহা নামলো না। ফারিহা একটু চিন্তায় পড়ল। হাতের কাজগুলো না সেরেই চলে এলো উপরের ঘরে। সেখানে গিয়ে দেখলো ওয়াজিহা ছবির অ্যালবাম নিয়ে বসেছে। তাকে দেখে একটু ভড়কেই বলল, সরি মিস, আমি না বলে নিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। ছবির অ্যালবামে অনেকগুলো মানুষের দেখা মিলেছে। এর মধ্যে থেকে দুটি পুরুষকে বেছে নিয়েছে ওয়াজিহা, যাদের মধ্যে একজন রিহান আর অন্যজন আদিব। তবে কে কোনটা তা বুঝতে পারছে না। খাবারের টেবিলে বসে খাবার খেলেও কৌতূহল কমল না। ফারিহা কাজগুলো শেষ করে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে মালয়েশিয়ার স্বনামধন্য এক কলেজের শিক্ষক হিসেবে আছে, আর সেই কলেজেরই ছাত্রী ওয়াজিহা। খাবারটা শেষ করো। জি। দ্রুত খাবার শেষ করলো ওয়াজিহা। ফারিহা মেয়েটার ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বলল, লেট করো না, দ্রুত আসো। ঘরে ফিরে নিজেকে পরিপাটি করে নিল ওয়াজিহা। তারপর নেমে এলো। দুজনই কলেজের উদ্দেশ্যে পথ চলছে। গাড়িতে বসে স্বভাববশতই গল্পের বই পড়ল ফারিহা। হাজারটা কৌতূহল জাগলেও কোনো এক অস্বস্তির জন্য প্রশ্ন করতে পারল না অষ্টাদশী কন্যা ওয়াজিহা। কলেজ ছুটি হলো 2টোর দিকে। ওয়াজিহা বের হয়ে চমকে উঠল। 7 বছর বয়সী একটি বাচ্চা ওর দিকে ছুটে আসছে। মম মম, তোমাকে মিস করছিলাম, খুব মিস করছিলাম। বাচ্চাটিকে কোলে তুলে নিল ফারিহা। কতদিন পর দেখা পেল। আমিও তোমায় মিস করেছি সোনা। আমি আরও আগে আসতে চেয়েছিলাম, কিন্তু পাপার কাজের জন্য আসতে পারিনি। হাজারটা অভিযোগ ঠেলে দিল বাচ্চাটি। সবগুলো অভিযোগ মনোযোগ দিয়ে শুনল ফারিহা। এক পর্যায়ে হেসে বলল, তোমাকে তো বলেছিলাম আমার কাছে থাকতে, কিন্তু তুমি তো শুনলে না বেটা। এখানে থাকতে ভালো লাগে না, তোমার মেয়েগুলো আমায় টিচ করে। ফারিহার ভীষণ হাসি পাচ্ছে, তবু সে হাসিটা দমিয়ে রাখলো। খুব সিরিয়াস ভাব করে বলল, তাই? তুমি জানো কেন ওরা তোমায় টিচ করে? জানি, আমি যে খুব হ্যান্ডসাম। কথা বলেই হেসে উঠল। ফারিহা বিস্মিত নয়নে তাকিয়ে রইল। এটা কে বলেছে তোমায়? পাপা। ফারিহা সামনের দিকে তাকালো, দেখতে পেল আদিব আসছে। মানুষটা আগের মতো সুন্দর রয়ে গেছে, শুধু চোখে উঠেছে চশমা। এতে অবশ্য সৌন্দর্যের খামতি হয়নি, বরং অন্যরকম ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে। দূর থেকে মা ছেলের হাসি দেখছিলাম, এত ভালো লাগছিল। ফারিহা হাসলো। সেই বিকেলটা ওরা একসাথে কাটালো। খাবার খাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি সমস্তটাই করলো একসাথে। ওয়াজিহা সবটা দেখলো এবং বুঝলো এই মানুষটাই আদিব। এরপর অনেকগুলো দিন পেরিয়ে গেল। কাল ফারিহার জন্মদিন, তাই ওয়াজিহা পড়ার বাহানায় ফারিহার নিকট এসেছে। তখন প্রায় রাত 11:30। ওয়াজিহা তার বন্ধুদের সমস্ত ব্যবস্থা করতে বলেছে। পড়াগুলো বুঝেছো? কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, আবার বুঝিয়ে দিচ্ছি। ফারিহা পুনরায় বুঝিয়ে দিল। ওয়াজিহা পড়ার অভিনয় করছে, ওর ভেতরটা আনচান করছে। 12টা বাজার তখন মাত্র কিছু সময় বাকি। ফারিহা ওপরের ঘরে চলে গেছে। ওয়াজিহা দেখলো আর মাত্র 1 মিনিট বাকি। সে আগেই সাথে করে ফুল নিয়ে এসেছিল, সেটা বের করে নিল। তারপর ওপরের ঘরে উঠে এলো। যদিও নখ ছাড়া কারো ঘরে প্রবেশ করা উচিত নয়, তবুও সারপ্রাইজ দিতে ফারিহার ঘরে প্রবেশ করলো। কিন্তু সেখানে প্রবেশ করে ওয়াজিহার সমস্ত শরীরে কম্পন ধরে গেল। সে 1 সেকেন্ড সময় নষ্ট করলো না, বেরিয়ে এলো। নিচে এসে ওর হাত পা অবশ হওয়ার মতো। ফারিহা মিস একটি পুরুষের কাঁধে মাথা ঠেকিয়ে আছে, তবে পুরুষটি আদিব নয়। এমনটা কী করে হয়? হাজারখানিক প্রশ্ন মনে। খানিক বাদে ফারিহা নিচে নেমে এলো। ওয়াজিহা উঠে দাঁড়িয়ে বলল, শুভ জন্মদিন মিস। ফারিহা হাসলো। সে বুঝতে পারছিল এমনটাই হবে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, দলবল সাথে আছে নিশ্চয়ই? তাদের নিয়ে আসো। কতক্ষণ বাইরে থাকবে? অপ্রস্তুত হাসলো ওয়াজিহা। সবাইকে ডেকে নিয়ে কেক কাটলো।
প্রচুর উপহার এনেছে সবাই। ফারিহা দু চোখে আনন্দ, এদের সবাইকে সন্তানের চোখে দেখে সে। সবাই তখন চলে গেছে, ওয়াজগিহাও চলে যাচ্ছিল। ফারিহা ওকে আটকে দিয়ে বলল, কিছু বলতে চাও? শুরুতে না বোধক উত্তর করলেও ওয়াজিহা নিজেকে দমাতে পারল না, সে বলেই ফেলল, মিস ওপরের ঘরে। রিহান? রিহান স্যার? কিন্তু আপনার সাথে তো আদিব স্যারের বিয়ে হয়েছে। সেদিন ছেলেকে নিয়ে ঘুরলেন আপনারা। মিস, আমার কেমন জানি সব গুলিয়ে যাচ্ছে। ফারিহা হাসল। ওয়াজিহার মাথায় হাত বুলিয়ে বলল, বলেছিলাম না, মানুষের জীবন যখন তখন বদলাতে পারে। তার মানে আপনার সাথে রিহান স্যারের বিয়ে হয়েছে? ফাহান আমার আর রিহানের সন্তান। ওয়াজিহার মাথা ঘুরিয়ে যাবার মতো অবস্থা, তবে সে বেশি সময় নষ্ট করল না। যাওয়ার পূর্বে শক্ত করে ফারিহাকে জড়িয়ে ধরল। ফারিহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহান। মেয়েটা কাজে ব্যস্ত, ওর চোখে ভাসছে 12 বছর পূর্বের সেই ফারিহাকে, যে জেদ করেছিল সাথে থাকার। 1 মাসের চুক্তি বাকি ছিল তখনও। রিহানের হাত তখন শূন্য। ফারিহার চোখে অবশ্য ভালোবাসা ছিল না, তবে কিসের জন্য মেয়েটি ওকে বিয়ে করলো কে জানে। রিহান আজও সে উত্তর পায় না। শুরুতে কথা হয়েছিল 1 মাস পর ওরা আলাদা হয়ে যাবে, অর্থাৎ 1 বছরের যে চুক্তিটা হয়েছিল সেটার সময় শেষ হতে মাত্র 1 মাস বাকি ছিল। তবে 1 মাস পর ওদের আলাদা হতে হয়নি। আজ 1 যুগ পার হলো ওরা একসাথে রয়েছে। কেমন করে সময় পেরিয়ে যায়। ফারিহা বিছানা গুছিয়ে বলল, ঘুমিয়ে পড়ুন। মেয়েটি চলে যেতে নিলেই আটকে দিল রিহান। কিছুটা কাছে এনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই চোখে আজও ভালোবাসা খুঁজে পায় না সে, তবে যা পায় তা হলো এক সমুদ্র মায়া, প্রচণ্ড মায়া। কি দেখছি তোমায়। দেখার কি আছে? অনেক কিছু। এখন ঘুমান। এমনিতেই না বলে এসেছেন, পাগল পুরো। তোমার জন্মদিনের সুন্দর সময়টা মিস করতে চাইছিলাম না। ফারিহা মাথা নত করে রইল, তারপর বুকে হাত রেখে বলল, 12 বছর পেরিয়ে গেল রিহান। সেটাই ভাবছি, 12টা বছর আমরা একসাথে। সেদিনটা দারুণভাবে পার হলো ওদের। সকাল হতেই আদিবের সাথে উপস্থিত হলো ফাহান। সত্যিকার অর্থে ওদের জীবন আর 5টা সাধারণ মানুষের মতো নয়, বেশ কিছুটা ভিন্নতা রয়েছে। হ্যাপি বার্থডে মম। নিচু হলো ফারিহা। ফাহান মায়ের গালে চুমু খেলো। থ্যাঙ্কস বেটা, আমি ভেবেছিলাম রাতেই চলে আসবে। পাপা অসুস্থ ছিল। ফারিহা উঠে এলো। আদিবকে পুরো সুস্থ দেখাচ্ছে। আপনি অসুস্থ? আদিব খিটমিটে হাসলো। ফারিহা বুঝে গেল সে আর রিহান যেন আলাদা সময় কাটাতে পারে, সেই জন্যই রাতে আসেনি। ফাহানের পছন্দ মতো কেক আনা হয়েছে, সেটা কেটে নিল ওরা। রিহান শাওয়ার শেষ করে এসে বসল। ফাহান বেটা, ড্যাডকে রেখেই কেক কেটে ফেললে? ফাহান কপালে হাত রাখলো, তারপর কিছুটা নত হয়ে বলল, সরি ড্যাড, আমি জানতাম না তুমি এসেছো। রিহান হাসলো, তারপর ফাহানকে কোলে তুলে নিল। রিহানের ভেজা চুলগুলো নাড়িয়ে দিচ্ছে ফাহান। তুমি কেন বাংলাদেশে থাকো ড্যাড? তুমি কেন এখানে থাকো না? সেখানে তোমার দাদা আর দাদিজান আছে বেটা, তাদেরকে রেখে আসতে ইচ্ছে করে না। সত্যি? তারা আমার সাথে ফোনে কেন কথা বলে না? তারা রাগ করে আছেন। কেন কেন রাগ করেছে? কারণ তারা তোমাকে দেখতে চায়। তাহলে আমায় বাংলাদেশে নিয়ে চলো প্লিজ, রাগ ভাঙিয়ে দিব আমি। ওকে বেটা, আমরা খুব দ্রুত বাংলাদেশে যাব। ইয়ে। রিহানের কোল থেকে নেমে গিয়ে ফাহান বাইরে চলে গেল। কিছু সময় পর আদিবের স্ত্রী শারমিনও এলো, ফারিহাকে শুভেচ্ছা জানালো। এত লেট কেন করলে আপু? আর বলো না, বের হচ্ছিলাম ঠিক তখনই কাচের সাথে লেগে জামাটা ছিঁড়ে গেল। এদিকে ফাহান আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেই জন্যই ওরা আগে এলো। তারপর অনেকটা সময় গল্প চলল। সন্ধ্যায় একসাথে বের হবে তাই ফারিহা রেডি হচ্ছিল। রিহান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমার মনে হয় না ফাহান আমাদের থেকে আদিব আর সারমিনকে একটু বেশি ভালোবাসে? ফারিহা সহজভাবে উত্তর করল, সেটা তো স্বাভাবিক, আমাদের থেকে ওদের কাছে বেশি টাইম স্পেন্ড করেছে। রিহান দীর্ঘশ্বাস ফেলল। ফারিহার সাথে বিয়ের পর প্রায় 6 মাস স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না ওদের মাঝে, থাকার কথাও না। রিহান যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এতে করে যা তা হতে পারত। ফারিহা সেই সময় আগলে না নিলে, পাশে না থাকলে সত্যিই রিহান বেঁচে থাকতো না। সময় স্রোতে দুজন দুজনের প্রতি আগ্রহ বোধ করে, আর 5টা বিবাহিত মানুষের মতোই চলাফেরা করতে থাকে। সবথেকে দারুণ বিষয় হচ্ছে আদিব নিজে উপস্থিত থেকে ওদের বিয়ে দিয়েছিল। ছেলেটা সেদিন ফারিহার অভিভাবকের দায়িত্ব পালন করেছে।
সময় যেতে থাকে। আদিব তার মায়ের পছন্দ মতো বিয়ে করলো। ফারিহার পড়াশোনা শেষ হওয়ার পূর্বেই কোল জুড়ে এলো ফাহান। এদিকে শারমিনের বাচ্চা হচ্ছিল না, অনেক চেষ্টা করেও লাভ হচ্ছিল না। ফাহানের তখন 2 বছর। ফারিহার পড়াশোনা শেষ, তবে মালয়েশিয়াতে আরও উচ্চশিক্ষার সুযোগ হলো। ফাহানের কথা ভেবে সে যেতে চাচ্ছিল না, তবে রিহান তাকে এই বিষয়ে ফোর্স করলো। ও চেয়েছিল ফারিহা আরও অনেক দূরে যাক, নিজেকে অনন্য রূপে গড়ে তুলুক। তবে ফাহান এই 2 বছরের বাচ্চাকে কোথায় রাখবে? তাছাড়া রিহান দেশ ছাড়তে চায় না। সব মিলিয়ে সিদ্ধান্ত হয় ফারিহা যাবে না। এদিকে শারমিন ফাহানকে প্রচণ্ড ভালোবাসে, বাচ্চাটিকে নিজ সন্তানের মতো আগলে রাখে। এরপরই সিদ্ধান্ত হয় ফাহানকে শারমিনের কাছে দেবে। ফারিহা আর রিহানের ত্যাগের জন্য শারমিন সেদিন মাতৃত্ব পেয়েছিল, আর আদিব পেয়েছিল বাবা হওয়ার আনন্দ। তারপর 6টা মাস পার হলো। আদিব আর শারমিনও মালয়েশিয়া চলে এলো, কারণ ওরা চেয়েছিল ফাহান একই সঙ্গে ফারিহার ভালোবাসাও পাক। ফাহানকে নিয়ে ওদের জীবন ভালোই যাচ্ছিল। ততদিনই ফারিহা মালয়েশিয়ার একটি কলেজের হোস্টেলের ক্যাম্পাসে মেয়েদের দায়িত্ব পেয়ে যায়। সে অবশ্য চাকরিটা করতো না, তবে ফাহান মালয়েশিয়ায় অবস্থান করাই চাকরিটা নিয়েছিল। কিছুটা দূরত্ব সৃষ্টি হলেও ফাহান তো কাছাকাছিই থাকবে। তবে এসবের মাঝে সবথেকে একাকিত্বের মধ্যে সময় যাচ্ছিল রিহানের। তবে নিয়মিত যোগাযোগ হতো, মাঝে মাঝে মানুষটা মালয়েশিয়াতেও আসতো। একটা সময় পর রিহানের একাকিত্ব জিনিসটা সয়ে যায়। সে এই জীবনে নিজেকে মানিয়ে নিয়েছে। ফারিহা বহুবার তাকে মালয়েশিয়ায় থাকতে বলেছে, তবে রিহান থাকেনি। এমনকি সে চলে আসতে চাইলেও নিষেধ করেছে। দেশে মা বাবার কবর রয়েছে, ব্যবসা রয়েছে, সব কিছু মিলিয়ে মালয়েশিয়াতে থেকে যাওয়া রিহানের পক্ষে সম্ভব ছিল না। সব কিছু স্মরণ করে ফারিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কেন যেন এই জীবনটা পছন্দ নয়। সব থাকার পরও কেমন যেন নেই নেই অনুভব হয়। এই নেই অনুভবটা যে রিহানের জন্য তা খুব ভালো করে বুঝতে পারে সে। 12 বছরের সংসার তাদের, মায়া তৈরি হওয়া অস্বাভাবিক না। ওভাবে আরও কিছু মাস পেরিয়ে গেল। এরই মধ্যে ফাহানকে বাংলাদেশ থেকে ঘুরিয়ে এনেছে রিহান। তার দাদা দাদির সাথে কথা বলানো হয়েছে। বাচ্চাটি দাদা দাদির কবরের সামনে গিয়ে কি সুন্দর করে কথা বলেছে, যেন মানুষগুলো চোখের সামনে অবস্থান করেছে। আজ ফারিহার বিদায়ের পালা। ওয়াজিহা কাঁদছে। মেয়েটির প্রতি কেমন মায়া কাজ করে ফারিহার। সে 2 হাতে জড়িয়ে ধরল। কাঁদে না ওয়াজিয়া। মিস আপনাকে খুব মিস করব। আমিও করব। ফারিহা তখন গাড়িতে উঠে গেছে। গাড়ি চলতেও শুরু করেছে। হুট করে ওয়াজিহা গাড়ির পেছন পেছন ছুটতে লাগলো। সেটা দেখতে পেয়ে গাড়ি থামাতে বলল ফারিহা। ওয়াজিহা গাড়ির কাছে এসে হাঁপাতে লাগলো। তারপর বলল, মিস আমার একটা প্রশ্ন রয়েছে। মিস আপনি কি রিহান স্যারকে ভালোবাসেন? প্লিজ মিস বলুন, প্লিজ। হয়তো হ্যাঁ, হয়তো না। ফ্লাইটের পুরোটা সময় ওয়াজিহার প্রশ্নটা মাথায় ঘুরপাক খেয়েছে ওর, তবে কোনো উত্তর মেলেনি। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। রিহান তার প্রিয় বারান্দায় বসে আছে। ফারিহা আসবে তা সে জানে না। মেয়েটি ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। কেমন একটা ঘ্রাণ ছেয়ে গেল চারপাশে। বুক ভরে শ্বাস নিল রিহান। ফারিহা। মেয়েটি ভারী অবাক হলো। মানুষটা কেমন করে বুঝলো তার উপস্থিতি? রিহান উঠে এসেছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারিহাও তাই। তারপর হুট করে শক্ত হাতে জড়িয়ে ধরল। ছেলেটার এই আলিঙ্গনে ফারিহা সমস্ত শরীর চনমনে হয়ে গেল। চোখ থেকে নেমে এলো এক ফোঁটা নোনা জল। ওয়াজিহার প্রশ্নের উত্তরটা সত্যিই পেয়ে গেল সে। উত্তরটা হলো, সম্পর্কে দায়িত্ব আর সম্মান থাকলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। সর্বদা সম্পর্ক তৈরির জন্য ভালোবাসা থাকা আবশ্যক না, আবশ্যক দায়িত্ব আর সম্মান থাকা, যা অনেকটা শেষ বিকেলের মতো। দিন শেষে যার মায়া ছাড়া বড় কঠিন, আর এই মায়ার সাথেই তো জুড়ে থাকা আকাশসম ভালোবাসা। তখন কেবলমাত্র সন্ধ্যা হয়েছে। ফারিহা সারা দিন রান্নাঘরে ছিল। নিজ হাতে রিহানের সব পছন্দের খাবার রান্না করছে। রিহান অফিস থেকে এসে দেখলো ফারিহা গোসল করলো সবে। ছেলেটা কপট রাগ হলো, চোখে মুখে যা দৃশ্যমান। তোমায় বলেছিলাম লেট করে গোসল করবে না। একদিনই তো। এভাবেই শরীর খারাপ করবে। রাগ করছেন কেন? দেখ। রিহান ধপাস করে বেডের ওপর বসলো। ফারিহা চুল থেকে তোয়ালে সরিয়ে রিহানের নিকট এলো। কতদিন পর দেশে এসেছি বলেন তো, রান্না করতে ইচ্ছে হলো, ভাবলাম আপনার সেবা করি একটু। কে বলেছে এসব করতে? ঘাম ঝরিয়ে উনি সেবা করতে এসেছেন। রিহান, এমন করে কেন বলছেন? আমি শখ করে করতে পারি না। রিহান জবাব দিল না। ছেলেটা প্রতিনিয়ত অবাক হয়। একটি মেয়ে এত দিক কীভাবে সামলাচ্ছে?
রিহানের মনে পড়ে এক যুগ আগের ঘটনাগুলো। ফারিহার সাথে তার বিয়ে হলো, সব কেমন ঘোরের মধ্যে। রিহান সেদিন না বুঝলেও আজ বোঝে ওই মুহূর্তে মেয়েটির হাত কতটা প্রয়োজন ছিল। তারপরের কিছু সময় রিহানের মনে হয়েছে ফারিহার সাথে অন্যায় হলো। কিয়া নেই বিদায় সে ফারিহার কাছে এসেছে। ভালো না বেশি কেমন করে সংসার হবে। তবে ওর ধারণা একটা সময় পর বদলে গেল। স্ত্রীর প্রতি শারীরিক আকর্ষণ থাকা অন্যায় নয়, তবে রিহান যে খানিক ভালোবেসেই কাছাকাছি হয়েছিল। ফারিহা অনেকটা সময় ধরে রিহানের পানে চেয়ে আছে। ছেলেটা ভাবুক হওয়া মুখশ্রী দেখে সে এবার ঝাঁকুনি দিল। কি হলো? কিছু না, ফ্রেশ হয়ে আসি, ডিনারটা আমি সার্ভ করব। আচ্ছা। রিহান ফ্রেশ হতে গেলে ফারিহা পুনরায় আয়নার সামনে এলো। নিজেকে খানিক সময় খুঁটিয়ে দেখল। তার বাহ্যিক পরিবর্তন ঘটেছে। আগের মতো শুকনো শরীর নেই, তবে শরীরে মেঘটাও নেই। পূর্ণ নারী রূপ খেলা করছে। সে একটু হাসলো। তারপর পাশের টেবিল থেকে ফাহানের ছবিটা তুলে নিল। মাতৃমন সন্তানের জন্য সর্বদাই কাঁদে। ফারিহার বুকের ভেতর প্রতিটা সময় ফাহানের জন্য কান্না করে, অথচ বাহিরে সেটার প্রকাশ নেই। আদিবের প্রতি তার দায়িত্ববোধ রয়েছে। কারণটা হলো তার মা। যদিও শুরুতেই বিষয়গুলো বলেছিল ফারিহা, কিন্তু আদিব তখন বাস্তবতা ভুলে কল্পনাকে ধরে বাঁচতে চেয়েছিল। কিন্তু ফারিহা বেছে নিয়েছিল রিহানকে। দরজা খোলার শব্দে ফারিহা নিঃশ্বাস ফেলল। তার চোখের কোণের জলটুকু মুছে নিতে নিতে রিহান সামনে এসে দাঁড়ালো। এখন খাবেন তো? কান্না করছিলে? কই না তো, কাঁদবো কেন? আমি জানি কান্না করছিলে, এটাও জানি ফাহানকে অন্যের হাতে দিয়ে তুমি ভালো নেই। ফারিহা কি বলবে বুঝতে পারছে না, তবে একটু হেসে নিল। ফাহান আমাদেরও ভালোবাসে, একই সাথে দুটো পরিবার সে পেয়েছে। কষ্ট পেও না। পাচ্ছি না। আপনি নিচে নেমে আসুন, আমি দেখি রান্নাগুলো গরম করতে হবে কি না। যেভাবে ঠান্ডা পড়তে শুরু করেছে। ফারিহা যেন পালিয়ে বাঁচল। রিহান কিছু বলল না। গায়ের পানি শুকিয়ে নিয়ে ড্রেস পরে নিল। এসে দেখলো ফারিহাই সার্ভ করে দিয়েছে। একসাথে খাবার শেষ করলো ওরা। ঘুমানোর সময় মেয়েটি অন্য দিক ফিরেছিল। রিহানের ভেতরটা ভালো লাগছে না। সে দুহাতে মেয়েটিকে কাছে টেনে নিল। অমনি ঝমঝমে কেঁদে উঠল ফারিহা। মা হয়ে ছেলেকে স্যাক্রিফাইস করা পৃথিবীর সব থেকে নিষ্ঠুর সিদ্ধান্ত। সকালটা ভালোভাবে শুরু হলো। যদিও রিহানকে অফ ডে ছিল না, তবুও সে আজ অফিস যায়নি, বরং ভোরে উঠে নাস্তা বানিয়েছে। সেটা দেখতে পেয়ে ফারিহার চোখ কপালে ওঠার মতো অবস্থা। আরে কি করছেন? সারপ্রাইজ। জানি না কতটা ভালো হয়েছে, তবে খারাপ লাগবে না, এটাই শিওর থাকো। আপনিও না? এখন কথা নয়, খাবে চলো। মেয়েটিকে ধরে বসিয়ে দিল রিহান। তারপর খাবার সার্ভ করে দিয়ে বরাবর বসলো। এক টুকরো লুচি মুখে দিয়ে হাসলো ফারিহা। বাহ, খুব ভালো হয়েছে তো। রান্না করেছেন এত বছর? একটু একটু। বোঝা যাচ্ছে, আসলেই খুব ভালো হয়েছে। তারপরে এক টুকরো লুচি আর মাংস তুলে দিয়ে রিহানকে খাইয়ে দিল ফারিহা। রিহান খাবারটা শেষ করলো। তারপর চা বানিয়ে আনলো। শীতের সকালে গরম গরম চা, হে যেন অন্য এক তৃপ্তি। চা হাতে দুজন পুরো বাড়িটা ঘুরে নিল। এই সময় সব থেকে বেশি যাদের স্মরণ হলো তারা হলেন রিহানের বাবা মা। প্রতিটা অংশে তাদের স্মৃতি মিশে। আকাশের পানে চেয়ে রিহান ঠোঁট প্রসারিত করলো। তারপর ধীরে ধীরে আওড়ালো, পৃথিবীর বুকে আমার মতন সন্তান আর কারো না হোক। ফারিহা সেটা শুনতে পেল বোধহয়। ওর চোখে বিষণ্ণতা নেমে এলো। তবে প্রসঙ্গটা ধরল না সে, বরং হাসি ফুটিয়ে তুলতে রিহানের হাতটা জড়া শক্ত করে আলিঙ্গন করলো। ফাহানের ৮তম জন্মদিনের রাতে ফারিহা কিংবা রিহান কারো চোখে ঘুম নেই। দুজন ভীষণ যন্ত্রণায় রয়েছে, অথচ প্রকাশ করতে পারছে না। রোজ রিহান ফারিহাকে জড়িয়ে ঘুমালেও আজ সেভাবে ঘুমাচ্ছে না। দুজনেই বিছানায় এপাশ ওপাশ করেছে। একে অপরের অস্থিরতা অনুভব হচ্ছে। তখন ১২টা বাজার কিছু সময় বাকি। কলিং বেল বেজে উঠল। ফারিহার বুক ধুকধুক করে উঠল। রিহানেরও তাই। দুজনেই দোতলা থেকে ধপধপ করে নেমে এলো। দরজা খুলে দেখলো একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ফাহান, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আদিব আর শারমিন। ফারিহার মাতৃমন ব্যাকুল হয়ে গেল। ছেলেকে জাপটে ধরল। রিহানের চোখে জল নেই, তবে খুশিটা ফুটে উঠেছে। মম, তুমি কাঁদছো কেন? একথা বলেই মায়ের চোখের জল মুছে দিল ফাহান। ফারিহা কান্নার মাঝেও হাসলো। ছেলেটা মায়ের গলা ঝরিয়ে ধরল। আমি না এসে থাকতে পারি বলো? ফারিহা কিছু বলল না। রিহান একটু দূরে দাঁড়িয়ে মা ছেলের সুন্দর মুহূর্ত দেখছে।
ফাহান বাবার নিকট এগিয়ে গেল। লম্বাটে রিহানের নিকট সে বড় ছোট, তাই তার মন খারাপ হলো। সেটা বুঝতে পেরে কোলে তুলে নিল আদিব। ফাহান হাসলো, তারপর রিহানের মুখে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ড্যাড। অমনি করে 12টার ঘন্টা বেজে উঠল। রিহানের দু চোখে জল নেমে এলো। বাবা ছেলের একই দিনে জন্মদিন। ছেলেকে কোলে তুলে নিল রিহান, শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, থ্যাঙ্কস বেটা, অ্যান্ড অলসো হ্যাপি বার্থডে। বাবাকে অমন করে জড়িয়ে রাখলো ফাহান। তার ছোট্ট মস্তিষ্ক একই সাথে একজোড়া বাবা মাকে ভালোবেসে যাচ্ছে। এদের কেউই তার নিকট কম ভালোবাসার নয়। বাবা ছেলে একসাথে ঘুমিয়েছে আজ। ফারিহা একটা শান্তির নিঃশ্বাস ফেলে ফাহানের অপর পাশে শুয়ে পড়ল। ফাহান শান্তিতে ঘুমিয়ে আছে, হাতটা বাবার গলায় জড়িয়ে রাখা। রিহান দু চোখ ভরে সন্তানকে দেখে চলেছে। আমি একটা কথা ভেবেছি। রিহান অন্যমনস্ক ভেবেই বলল, হু? ভেবেছি ফাহানকে আর দিব না। রিহান যেন এবার ধ্যান পেল, একটু নড়ে চড়ে বলল, মানে? ওকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আমি বড় অসহায় অনুভব করি। রিহান একটু ভেবে বলল, আদিব আর শারমিন? তারাও এখানেই থাকবে। এটা ভালো বলেছ, তবে মানবে এটা? মানবে, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা। রিহান পুনরায় ছেলের দিকে মনোযোগ দিল। ছেলেটার মুখের আদলটা একেবারেই ওর মতো হয়েছে। আর ফাহানের জন্মদিনটা ঘরোয়াভাবে করা হলেও আয়োজনে ত্রুটি রাখছে না। শারমিন আর ফারিহা মিলে নানান রান্না করছে। ভোরবেলা থেকে চলছে আয়োজন। আদিব সেই কাক ভরে উঠে মাওয়াঘাট থেকে ইলিশ মাছ কিনে এনেছে। সেটা তেলে দিতেই পুরো বাড়ি ঘ্রাণে ভরে যাচ্ছে। অন্যদিকে বাবা ছেলে একসাথে গোসল করতে যাবে। সুইমিং পুলে জমিয়ে গোসল করবে বলে ঠিক করেছে। আদিব ড্রয়িং রুমে ছিল, সেও তাদের সাথে যোগ দিল। তিনজনে সুইমিং শেষে করে এসে জামা বদলে নিল। সকাল সকাল গরম ভাত আর ইলিশ মাছ ভাজা, এক অন্যরকম তৃপ্তি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বের হলো ঘোরাঘুরির উদ্দেশ্যে। পুরোটা দিন একসাথে ঘুরলো তারা, নানান পোজে ছবি তুলল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। ফাহান ঘুমিয়ে পড়েছে, তাকে কোলে করে নামালো আদিব। ফাহান আজ আমাদের সাথে থাকুক। আচ্ছা। রিহান গাড়ি পার্ক করে নিজ রুমে এলো। দেখলো ফারিহা ফ্রেশ হয়ে নিয়েছে। শুধু তাই নয়, পুনরায় সাজগোজও করছে। রিহানের একটু সন্দেহ জাগলো। সে আরশির নিকটস্থ হয়েছে, পেছন থেকে জড়িয়ে ঘাড়ের কাছে থুতনি ঠেকালো। কি বলো তো, আবার তৈরি হচ্ছে যে? এমনি। সত্যি কি তাই? হুম। মনে হচ্ছে না। ফারিয়া হাসলো, সেই হাসিতে প্রহেলিকার দেখা মেলে। রিহান কিছু সময় ভেবে মেয়েটিকে পুনরায় আলিঙ্গন করলো। গলার কাছটাই ঠোঁট ঠেকিয়ে বলল, সবাই বার্থডে গিফট দিয়েছে, তুমি তো দিলে না। এটা কি ঠিক হলো? দেব। এর জন্যই তৈরি হলে? ফারিয়া এবার জবাব দিল না। রিহান ভাবুক হয়ে পড়ল। মেয়েটি বারান্দার দিকে যাচ্ছে, রিহানও সেদিকে গেল। খোলা বারান্দায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সামনের বড় বাগানটা। সেখান থেকে মিষ্টি এক ফুলের ঘ্রাণ নাকে এসে ধরা দিচ্ছে। রিহানের হাতটা তুলে নিল ফারিহা, তারপর চুমু খেলো সময় নিয়ে। রিহান দু চোখ ভরে দেখে চলেছে স্ত্রীকে, যার রূপ গুণ সব থেকে সুন্দর পবিত্র। রিহান তখনও জানতো না তার জন্মদিনের উপহারটা এত সুন্দর হবে। হুট করেই একটা বাজি ফাটার আওয়াজ হলো। আকাশ জুড়ে আলো ছুটছে। রিহান অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। ঠিক সেই সময় কানের কাছে এসে ফারিহা বলল, কংগ্রাচুলেশনস, দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছেন আপনি। রিহান যেন একটা ঘরে প্রবেশ করেছে। ও তখনও বুঝতে পারছে না কি হলো। যখন বুঝলো তখন মেঝেতে হাঁটু ঠেকিয়ে দিল, পেট বরাবর চুমু খেলো। কবে জেনেছ? কিছুদিন আগে। বললে না কেন? আজকে দিনটার জন্য। কতগুলো দিন মিস হয়ে গেল, এটা ঠিক করনি। আচ্ছা সরি। রিহান একটু রাগ দেখিয়ে ঘরের ভেতর চলে গেল। ফারিহাও এলো পেছন পেছন। তারপর চলল রাগ ভাঙানোর প্রয়াস, কিন্তু রিহান কিছুতেই মানছে না। একটা সময় পর ফারিহা ধৈর্য হারিয়ে ফেলল। সে নিজেই রাগ দেখে শুয়ে পড়ল। রিহান কিছু সময় চুপ থেকে আবার হেসে ফেলল, কারণ সে জানে মেয়েটির রাগ ভাঙানোর জন্য একটা শক্ত আলিঙ্গনই যথেষ্ট। হলো তাই। এক আলিঙ্গনে মেয়েটির রাগ গলে গেল। তারপরই রিহানের বুকে মুখ গুজে দিয়ে চোখ বুঝল। তবে সেই রাতে ওদের ঘুম হলো না। সমস্ত রাত জুড়ে ভাবতে লাগলো নতুন অতিথির কথা, যাকে নিয়ে আরও একবার জাগ্রত হলো এক বুক স্বপ্ন আর আনন্দ।